একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি 53তম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 115তম অনলাইন ক্লাস। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 11 থেকে বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি এর ইনসুলিন প্রোডাকশন, কৃত্রিম উপায়ে কিভাবে মানব ইনসুলিন উৎপন্ন করা যায় সেই বিষয়ে আমি কথা বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন। আমরা বায়োটেকনোলজি পড়তে গিয়ে সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছি, জিন প্রযুক্তি পড়েছি এবং এর কয়েকটা প্রায়োগিক দিক স্পেশালি কৃষিক্ষেত্রে সেটাও দেখেছি। যাই হোক, এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে এর চমৎকার ব্যবহার রয়েছে। তো আমরা এর ইনসুলিন, এটা যেটা চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য, আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য ইনসুলিনটা প্রোডাকশন এর প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা চিপ প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীগণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। দেখো আমি পড়ছি কি বলছে। ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রচুর পরিমাণ ইনসুলিন প্রয়োজন, কিন্তু প্রকৃতিতে এত ইনসুলিন কোথায়? এক সময় গরু বা শূকরের অগ্নাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করে তা মানুষের চিকিৎসায় ব্যবহৃত হতো, কিন্তু গরু বা শূকর থেকে নেয়া ইনসুলিন মানুষের জন্য ততটা উপযোগী নয়। কাজেই জিন প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জিনকে ব্যবহার করে কৃত্রিম উপায়ে ইনসুলিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয় এবং একসময় তা সফল হয়। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করতে হবে, কিভাবে কাজটা করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা পড়েছি, তাই এই ক্ষেত্রে খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি এই জন্য লেকচারটা নিচ্ছি বা দিচ্ছি তোমাদের। পরীক্ষায় বিশেষ করে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পর থেকে যে মানব ইনসুলিন তৈরির প্রক্রিয়াটি পরীক্ষায় আসে, কিভাবে আসে জানো? উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমাকে স্টেম করবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বলবে মানে যে স্টেমটা দেবে সেই স্টেমটা হবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বেস। পরে ঘতে গিয়ে একটা প্রশ্ন তোমাকে দিতে পারে যে উদ্দীপকে যেই প্রযুক্তিটির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই প্রযুক্তিটিকে ব্যবহার করে বা চিকিৎসা ক্ষেত্রে এটার একটা প্রায়োগিক দিক বিশ্লেষণ করো। তখন তোমাকে বুঝে নিতে হবে যে ইনসুলিন উৎপাদনের কথা বলা হয়েছে, আরো কয়েকটা বিষয় আছে, তবে ইনসুলিন উৎপাদনের বিষয়টাকে বই বেশ সুন্দর করে স্থাপন করা হয়েছে, সেই জন্য আমি ইনসুলিন উৎপাদন এর প্রক্রিয়াটাই পড়াচ্ছি। পরীক্ষায় আসলে এটাই লিখবা। প্রথমে কি করতে হবে? প্রথমেই মানুষের ডিএনএ তে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। মানুষের যে কোষ, কোষের যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ক্রোমোজোম, ক্রোমোজোমের অভ্যন্তরে যে ডিএনএ, সেই ডিএনএ কোন জায়গায় ইনসুলিন উৎপাদনকারী জিনটা রয়েছে সেটাকে আগে আমাদের স্পেসিফাই করতে হবে। অলরেডি এটা বিজ্ঞানীরা করে ফেলেছেন, এই জন্য এটা এখানে আগে ভাগে বলে দেওয়া সম্ভব। যে তা হলো 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে। প্রশ্ন রাখতে পারো খাটো বাহু আবার কিরকম? ওই যে তোমরা জানো, কোষ বিভাজন পড়ানোর সময় পড়িয়েছিলাম, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম সমূহ ভি এর মতো, এল এর মতো, আই এর মতো, জে এর মতো হয়ে থাকে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থানটা অসমভাবে, অর্থাৎ ক্রোমোজোমের যে আগাগোড়া যে ক্রোমাটিড তার ঠিক মাঝখানে নয়, যে কোনো একদিকে, মানে ঠিক মাঝখানে, মাঝখান থেকে একটু একটু দূরে। তাহলে স্বাভাবিকভাবেই একটি বাহু লম্বা হবে, অপর বাহুটি খাটো হবে। এই খাটো বাহুর ডিএনএ এর শীর্ষেই ইনসুলিন উৎপাদনকারী জিনটা রয়েছে। এতে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। ওকে, জিন প্রকৌশল তথা জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকার এলি লিলি অ্যান্ড কোম্পানি, যা 1982 সালে প্রথম বাজারজাত করা হয় এবং এটার নাম ছিল হিউম্যান ইনসুলিন থেকে হিউমিউলিন বা হিউমুলিন। প্রক্রিয়াটা দেখো, আমি ব্যাখ্যা করছি। ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটি নিম্নরূপে ব্যাখ্যা করা যেতে পারে। নাম্বার 1, এক হুবহু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, হুবহু এক্সাক্ট, এটা জাস্ট ইনসুলিন হিসেবে বলে দিয়েছে মানব ইনসুলিন। ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ, মানুষের ক্রোমোজোমের কোথায় ইনসুলিন উৎপাদনকারী জিন রয়েছে সেটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমি আগেই বলেছি 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ অংশের ডিএনএ তে।
মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী জিনটির অবস্থান বর্তমানে শনাক্তকৃত। সুতরাং এটা নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন নাই, এটা শনাক্তকৃত। বলছে দেখো 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ অংশে ডিএনএতে এই জিন অবস্থিত। এটি 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন অংশ পৃথককরণ, এটাকে পৃথক করে নিতে হবে। এই পৃথক করে নিতে গেলে এখান থেকে এটা কেটে নিতে হবে। কেটে নিতে হলে এক ধরনের প্রোটিন লাগবে, এক ধরনের এনজাইম লাগবে। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। অল এনজাইমস আর প্রোটিন। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে মানব ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ বিশেষ উপায়ে কেটে পৃথক করা হয়। বিশেষ উপায় বলতে এখানে লক অ্যান্ড কি সিস্টেম, যাতে করে এটা এই ইনসুলিন উৎপাদনকারী জিন অংশটা কেটে নিয়ে বাহক একটা ডিএনএ আছে, সেই বাহক ডিএনএর সাথে যুক্ত করতে হবে। তো এটা এমন হতে হবে যাতে করে লক অ্যান্ড কি সিস্টেমে বাহক ডিএনএর সাথে মিলে যায়। বাহক প্লাজমিড পৃথককরণ, প্লাজমিড কি এগুলো পড়িয়েছি বিশেষ করে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার হয়তো এখনো জানো না। এটাও কিন্তু মাইক্রো অর্গানিজম, বিশেষ ধরে নাও ব্যাকটেরিয়ার ভিতরে অবস্থিত এক ধরনের বৃত্তাকার ডিএনএ। মানুষের ডিএনএ সচরাচর কি রেখাকার, বাট এই ব্যাকটেরিয়াতে তার যে ক্রোমোজোমাল ডিএনএ, সেই ডিএনএর বাইরেও প্লাজমিড নামক আরেকটা বৃত্তাকার ডিএনএ থেকে থাকে, সেটাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। এটিকে ভেক্টর হিসেবে আমরা বা বিজ্ঞানীরা নির্বাচন করেছেন। ভেক্টর মানে বাহক, এটা ক্যারি করবে যেটা মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন টিকে। বাহক প্লাজমিড পৃথককরণ, ইনসুলিন জিনকে বহন করার জন্য ইসোরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াম থেকে বিশেষ কৌশলে প্লাজমিড পৃথক করা হয়। তারপর দেখো এই প্রক্রিয়াটা এখানে আছে, আমি সেখানে পরে আসছি। এই ব্যাখ্যাটা দেই। ইকোলাই প্লাজমিড ডিএনএর একাংশ কর্তন রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনের সমপরিমাণ প্লাজমিড ডিএনএ অংশ কেটে ওই জায়গাটা গ্যাপ করতে হবে, কারণ ওই জায়গাটাই ইনসুলিন উৎপাদনকারী জিনটাকে সেট করতে হবে। প্লাজমিড ডিএনএতে ইনসুলিন জিন স্থাপন, প্লাজমিড ডিএনএর কর্তৃত ফাঁকা স্থানে মানুষের ইনসুলিন জিন বসিয়ে দেওয়া হয় এবং লাইগেস এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এবং মানব ডিএনএ সংযুক্ত করে দেওয়া হয়। এবার তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিড। 6 নম্বরে কি বলছে দেখো, রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইকোলাই ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো। এই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ যেটা নতুন করে হলো, এই রিকম্বিনেন্ট মানে এই জন্য যেটা ডিএনএ এবং প্লাজমিড দুটাকে মিলেই, এই জন্য এটা রিকম্বিনেন্ট। একটি ব্যাকটেরিয়াম, এক বছরের ব্যাকটেরিয়াম, বহু বছরের ব্যাকটেরিয়া, একটি ব্যাকটেরিয়ামে প্রবেশ করাবো, ইকোলাই ব্যাকটেরিয়াতে। এটি করা হয় ট্রান্সফরমেশন প্রক্রিয়া, এটি হিট শক, বৈদ্যুতিক হিট অথবা ইলেকট্রিক পালস বলে এই মেথডে করা হয়। যে ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট প্লাজমিড বহন করবে তাকে বাহক বলা হয়। বাহক অবশ্যই নিজস্ব প্লাজমিড মুক্ত হতে হবে। ওই ব্যাকটেরিয়া থেকে তার নিজস্ব প্লাজমিডটা বের করে নিতে হবে, বের করে নিয়ে তার ভিতরে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা বা রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটা প্রবেশ করাতে হবে। প্লাজমিড গ্রহণ করার জন্য ভেক্টরকে উপযুক্ত হতে হয়। এরপরে আসো, হিট শক মেথড অনুসারে ভেক্টরকে আমরা কম্পিটেন্ট করছি, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখা হয়। এতে ইকোলাইয়ের কোষ প্রাচীরে ক্যালসিয়াম লেগে থেকে ইকোলাইকে বা ইকোলাই কোষকে প্লাজমিড গ্রহণ করার জন্য উপযুক্ত কম্পিটেন্ট করে থাকে। এরপর ইকোলাই কোষ এবং রিকম্বিনেন্ট প্লাজমিডকে একত্রে একটি পাত্রে আধা ঘন্টা বরফে, পরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপে 90 সেকেন্ড এবং পুনরায় 2 মিনিট বরফে রাখলে ইকোলাই কোষ শোষণ করে প্লাজমিড দেহ অভ্যন্তরে নিয়ে নেয়। এবার ইকোলাই কোষ ইনসুলিন জিন সহ জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ইকোলাই পরিণত হলো। কারণ ইকোলাইয়ের অভ্যন্তরে যেহেতু রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানো হলো, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। স্বাভাবিকভাবে তার তো প্লাজমিড আমরা বের করেও নিয়েছিলাম, সুতরাং এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএটা নতুন ধরনের, তাই এটাকে বলা হচ্ছে কি, এটা জেনেটিক্যালি মডিফাইড, জিনগতভাবে এটা মডিফাইড, এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। এরপর দেখো, ফার্মেন্টেশন ট্যাঙ্কে জিএমও ইকোলাই সংখ্যা বৃদ্ধিকরণ। এখন আমার এই ইকোলাইয়ের সংখ্যাটা বৃদ্ধি করতে হবে। কেন? এই ইকোলাইটা যদি আমরা আবাদ করি, প্রত্যেকটি ইকোলাই নতুন করে একটি ডিএনএ আমরা পাবো, ওই রিকম্বিনেন্ট ডিএনএটা, এবং প্রত্যেকটিতেই ইনসুলিন উৎপাদনকারী জিন থাকবে।
এবার জিএমও ইকোলাই তথা ট্রান্সজেনিক ইকোলাইকে মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আর কি, অথবা এটাকে ট্রান্সজেনিকও বলা হয়, কারণ অলরেডি ইতিমধ্যে এর জেনেটিক চরিত্র চেঞ্জ করে দিয়েছি আমরা। কিভাবে চেঞ্জ করে দিয়েছি? প্রথমত ওই ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকে সরিয়ে নিয়েছি, পরে সেখানে রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটা প্রবেশ করিয়ে দিয়েছে। তার মানে এই ব্যাকটেরিয়াটির জিনগত চরিত্র চেঞ্জ হয়ে গেছে, এটি ট্রান্সফর্মড, এটি জেনেটিক্যালি মডিফাইড, এটি ট্রান্সজেনিক। যাই হোক, এখন এই ব্যাকটেরিয়াটাকে কি করতে হবে? কালচার করতে হবে। ইকোলাইকে নির্দিষ্ট কালচার মিডিয়াম যুক্ত একটা আবাদ মাধ্যম লাগবে, ফার্মেন্টেশন গাজন, যেখানে ফার্মেন্টেশন করা হবে, ট্যাঙ্কে নির্দিষ্ট পচানো হবে আর কি, ট্যাঙ্কে নির্দিষ্ট তাপমাত্রা রাখা হয়। ফার্মেন্টেশন ট্যাঙ্কে অল্প সময়ের ব্যবধানে লক্ষ লক্ষ ট্রান্সজেনিক ইকোলাই সৃষ্টি হয়। ওই একটি ইকোলাই থেকে লক্ষ লক্ষ ইকোলাই সৃষ্টি হয় এবং সাথে প্রতি কোষে উৎপাদিত ইনসুলিন জমা হয়। এখন ইনসুলিন জমা হলে হবে না, এই ইনসুলিনটা আমাদের কি করতে হবে? আহরণ করতে হবে এবং মার্কেটাইজ করতে হবে। তাই আমরা পৃথক করে ফেলবো। ইনসুলিন তৈরি হয় কোষের অভ্যন্তরে অবস্থান করে। ইনসুলিনটা তৈরি হয়ে কোষের ভেতরে থাকবে, ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে। তাই ইকোলাই কোষসমূহকে বিগলন করে অর্থাৎ লাইসিস করে ভেঙে ইনসুলিনটা আহরণ করা হয়। ইনসুলিনটা বিশুদ্ধকরণ, ব্যাকটেরিয়াকে বিগলন করার মাধ্যমে যে ইনসুলিন পাওয়া যায় তাতে ব্যাকটেরিয়ার নিজস্ব অনেক প্রোটিনও থাকা স্বাভাবিক, যেটা আমার ইনসুলিনটাকে কি করবে? বিশুদ্ধতা বিনষ্ট করবে। তাই ওটাকে আমরা পৃথক করে ফেলবো। তাই আহরিত ইনসুলিনকে বিশুদ্ধ করা হয়। এটা ভিন্ন একটা পদ্ধতি, এখানে সেটা হয়তো ব্যাখ্যা করা হয়নি। আরো হায়ার এডুকেশন এই সম্পর্কে তোমরা অবগত হবে বা জানতে পারবে। এইভাবে আমরা ইনসুলিনটা আহরণ করলাম। তারপর কি করা হচ্ছে দেখো? মার্কেটাইজ, বাজারজাতকরণ। উৎপাদন পরবর্তীতে উপযুক্ত অ্যাম্পুলে ভরে ইনসুলিন বাজারজাত করা হয় এবং ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে সুনির্দিষ্ট পরিমাণে ও সময়ে পেশিতে পুশ করা হয়। দেহে ইনসুলিন রক্তের সাথে প্রবাহিত হয়ে দেহকোষের মেমব্রেনে উপযুক্ত রিসেপ্টর সাইট তৈরি করে, যার ফলে রক্ত থেকে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। এতে ইনসুলিনের ভূমিকা আছে। ইনসুলিনের অভাবে কি গ্লুকোজের যে স্বাভাবিক মাত্রা এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বা কমে যেতে পারে, সমস্যা হয়। একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে সেটাকে কমিয়ে দেয়। আবার গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে সেটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ বাড়িয়ে মানে বাড়ানোর অর্থ এইটা, যেটা স্বাভাবিক মাত্রা থাকার কথা সেইখানে পৌঁছে দেবে। আর ইনসুলিন যে কাজটা করে, বেড়ে গেলে সেটাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় আনতে সহায়তা করে। আশা করি বুঝতে পেরেছ। যা পড়েছি মোটামুটি, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা অবশ্যই কারেকশন দেবো। তারপর তোমরা মেইন বইটা খুলে টেক্সট বুকটা খুলে একটু দেখে নিবা। এখানে আরেকটা বিষয় বলি, একটা ফিগার ছিল, ফিগারটা একটু ব্যাখ্যা দেই, এটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো, এই কোষটা হচ্ছে, দেখো এখানে লিখেছে মানুষের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ। কেন জানো? এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষেই ইনসুলিন উৎপাদনকারী জিন আছে। ইনসুলিন উৎপাদনকারী জিন আছে, এইটাকে মানুষের একটা কোষকে দেখানো হয়েছে। আবার এটি হলো একটি ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম এক বচনে ব্যাকটেরিয়াম, বহু বচনে ব্যাকটেরিয়া। এটা তার ক্রোমোজোমাল ডিএনএ, এটা তার হচ্ছে প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড ডিএনএটাই মূলত ক্যারি করবে, কি ক্যারি করবে? এই ডিএনএটা ক্যারি করবে। এই ডিএনএটা এমন অংশ যেটা এই মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিদ্যমান কোষ, এই কোষ থেকে এই অংশটুকু কেটে নিয়েছে। কাটাটা খেয়াল করো, এইখানে কাটা স্থানটা কোন দিকে আর এইখানে কাটা স্থানটা কোন দিকে, এইভাবে কাটতে হবে। এটাই হলো বিশেষ প্রক্রিয়া কেটে নেওয়া। কারণ কেন জানো? এটা এই অংশে লাগাবে, এইখানে এইখানে জোড়া। দেখো এদিকের এদিকটা বাহিরের দিকটা অপূর্ণ, এখানে আবার ভিতরের দিকটা অপূর্ণ। এখানে বাহিরের দিকটা কেটেছে, এখানে ভেতরের দিকটা কেটেছে। যদি বাহিরের দিকটা কাটে তাহলে এখানে কোন অংশটা লাগবে? এখানে এটা লাগবে। এই অংশটাকে এইভাবে দিলে এখানে লাগবে, আর এই অংশটাকে এখানে লাগানো হবে। ফলে কি হবে? এটা যখন এখানে সেট করা হবে, এই যে দেখো, এই যে লেগেছে, এই যে লেগেছে, ভেতরের দিকে চাপাইলেও ঢুকবে না। কেন ঢুকবে না? এটা হয়তো এদিকে মুভ করতে পারবে, কিন্তু এইটা এখানে আটকে যাবে, যার কারণে এটাও কিন্তু এদিকে আর মুভ করবে না। আবার এদিকে টেনে বাইরে নিতে গেলে এই অংশটা এখানে আটকে যাবে, ফলে এটাও আর বাইরে নেওয়া সম্ভব হবে না। তার মানে এটা লেগে গেল। তাহলে এই যে কাটলাম, এটা কাটলাম, এখানে কাটার জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কাটার পরে আবার জোড়া লাগানো হয়। জোড়া লাগানোর ক্ষেত্রে এক ধরনের এনজাইম ব্যবহার করা হয় যার নাম হলো লাইগেস এনজাইম। যাই হোক,
লেগে গেল দেখো। এর ফলে এইটা একটা নতুন ধরনের ডিএনএ হলো, এটাই রিকম্বিনেন্ট। কারণ এইটার দেখো একটা অংশ কেটে ফেলে দিয়েছি, এখানে নতুন একটা অংশ জোড়া লাগিয়েছি, পুনরায় রিকম্বিনেন্ট, পুনরায় যুক্ত করেছি, এটা আর একটা নতুন ধরনের ডিএনএ হলো। কারণ এই প্লাজমিডের এই অংশে যে জেনেটিক ক্যারেক্টার ছিল সেটা চেঞ্জ করে নতুন আরেকটা জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে স্থাপন করেছি। কিভাবে? ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ থেকে নতুন একটা ডিএনএ খন্ড যুক্ত করার মাধ্যমে, যেখানেই মূলত ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থান করে। এরপর এই নতুন ধরনের ডিএনএটাকে আরেকটা ব্যাকটেরিয়ামের দেহে আমরা প্রবেশ করাবো, যার দেহে অবশ্যই তার স্বকীয় বা নিজস্ব যে প্লাজমিড সেটাকে আমরা আগে বের করে নিব, বের করে নিয়ে এই রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করাবো। কারণ কেন জানো? যদি আগেরটাও থেকে থাকে, এটা যখন কালচার করব তখন এটাও হবে, আগেরটাও হবে, তখন আমার ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। আমার টার্গেট হলো শুধু এই ডিএনএটাই থাকবে, আর কোনোটাই থাকবে না। এরপর সেই ব্যাকটেরিয়াটাকে এই ফার্মেন্টেশন ট্যাঙ্কে এনে কালচার করলাম। কালচার করার পর সেখানে প্রতিটি ব্যাকটেরিয়ামে নতুন ধরনের রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়া যাবে এবং সেখানে তার অভ্যন্তরে ইনসুলিন জমা হবে। কেন? ওই যে ইনসুলিন উৎপাদনকারী জিন আছে, সেই জিন থেকে ইনসুলিন তৈরি হবে। পরে ব্যাকটেরিয়াগুলোকে বিগলন বা লাইসিস প্রক্রিয়ায় ইনসুলিনটা আহরণ করা হবে। আহরণ করার পর তার বিশুদ্ধতা, মানে তাকে বিশুদ্ধ করা হবে, বিশুদ্ধ করার পর ভায়ালা করে বাজারজাত করা হবে। এবং এই যে দেখো, এটা রোগীর দেহে, এই যে ইনজেকশন সিরিঞ্জ, এটা কি করছে? রোগীর দেহে প্রবেশ করানো হবে। এতে করে রোগী আরোগ্য লাভ করবে। আশা করি টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। তো যাই হোক, শেষ করব। শেষ করার আগে একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হলো ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। ফার্স্ট ইয়ার মোটামুটি তোমাদের ক্লাসগুলো তোমরা অনেকেই দেখছো, এখনো অনেকেই দেখছো, এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাট বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা, তাদের কোনো ভিউ নাই। আমরা জানি না তোমরা মানে কোন চিন্তা চেতনার উপর আছো। আমাদের কাজটা আমরা করে যাচ্ছি, অত্যন্ত দুঃখের সাথে বারে বারে বলছি, তোমাদের ভিউ হচ্ছে না। তোমরা মানে বৃথা সময় নষ্ট না করে তোমরা যে লেকচারগুলো দিচ্ছি সেগুলো একটু লক্ষ্য করো, খেয়াল করো, আমাদের সাথে থাকো, দৌড়ঝাঁপ পরিহার করো, বাসায় বসে পড়ো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।